সত্যি আছে কি না সেটা নিয়ে অনেক তর্ক। কেউ বলে ভূত শুধু মানুষের মনের ভিতর, কেউ বলে ভূত শুধু মানুষের মনের ভুল, আবার কেউ বলে কিছু ঘটনা আছে সেগুলো কিছুতেই বোঝা যায় না। তবে একটা সত্য কথা, ভূত শব্দটা শুনলে বুকের ভিতরে কেমন যেন ঠান্ডা হয়ে যায়, গায়ে কাঁটা দেয়, চারপাশটা হঠাৎ অচেনা লাগতে শুরু করে। আজ আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাতে চলেছি যেটা শুনে তোমরা হয়তো ভাবতে বাধ্য হবে, সব কিছু কি সত্য, নাকি এই পৃথিবীতে এমন কিছু আছে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের ঠিক আশেপাশেই ঘোরে। এই গল্পটা শুধু ভয়ের না, এর ভিতরে লুকিয়ে আছে গভীর রহস্য, অন্ধকার আর এমন কিছু সত্য ঘটনা যা শুনলে রাতের অন্ধকার ঠিক আগের মতো মনে হবে। তাহলে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগেকার। জায়গাটার নাম ছিল শালবনী, ছোট্ট একটা গ্রাম। চারদিকে বড় বড় গাছ, বাঁশঝাড় আর ফাঁকা মাঠ। সন্ধ্যা নামলেই এলাকাটা পুরো চুপচাপ হয়ে যেত। মনে হতো এখানে মানুষ না অন্য কিছু থাকে। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরানো লাল রঙের বাড়ি। গ্রামের লোকজন বাড়িটাকে লাল বাড়ি বলে চিনত। বাড়িটার রং অনেকটা উঠে গিয়েছিল, দেয়ালে ফাটল ধরেছিল, জানালার কাঁচ ভাঙা, আর ছাদের অনেক জায়গায় গাছপালা গছিয়ে উঠেছিল। দূর থেকে দেখলে বুকের ভিতরটা কেমন যেন অস্থির হয়ে যায়। গ্রামের মানুষ ওই বাড়ির পাশ দিয়ে যেত না, বিশেষ করে রাতে একদম না, কারণ ওই বাড়ি নিয়ে অনেক ভয়ঙ্কর কথা ছড়িয়েছিল। কেউ বলতো রাত হলে বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসতো, জানালার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার কেউ বলতো বাড়ির ভেতরে রাতে আলো জ্বলে, অথচ সেখানে বহু বছর ধরে কেউ থাকে না। আমি তখন এইসব কথা শুনে হাসতাম, ভাবতাম গ্রামের মানুষ একটু বেশি ভয় পায়। আমার নাম রাহুল, তখন আমার বয়স 20। আমি শহর থেকে মামার বাড়িতে বেরোতে এসেছি। গ্রামে গিয়ে প্রথম দিন থেকেই ওই লাল বাড়িটার কথা কানে আসতে শুরু করলো। চায়ের দোকানে বসলে সবাই ওই বাড়ি নিয়ে গল্প করতো। একদিন রাতে দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ এক বুড়ো কাকা বলল, বাবা রাতের দিকে ওই বাড়ির সামনে যেও না। আমি হেসে বললাম, কেন কাকা, ভূত আছে নাকি? কাকা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, সব কিছু চোখে দেখা যায় না রে। ওই কথাটা শুনে তখন একটু গা ছমছম করছিল, কিন্তু তাও আমি পাত্তা দিইনি। তারপর গ্রামের লোকেদের কাছে থেকে জানতে পারলাম অনেক বছর আগে ওই বাড়িতে একটি ধনী পরিবার থাকতো, স্বামী স্ত্রী আর তাদের এক মেয়ে। লোকজন বলতো মেয়েটা খুব শান্ত ছিল, কিন্তু এক রাতে হঠাৎ পুরো পরিবারটা উধাও হয়ে যায়। পরের দিন সকালে বাড়ির দরজা খুলে ঘরের জিনিসপত্র যেমন ছিল সব তেমনই আছে, কিন্তু মানুষগুলো আর ছিল না। শুধু উপরের ঘরের দেয়ালে লাল রং দিয়ে একটা কথা লেখা ছিল, ও এখানে এখানে আছে। তারপর থেকে বাড়িটা পুরো ফাঁকা, আর সেই সময় থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কেউ ওই বাড়িতে এক রাতের বেশি থাকতে পারেনি, কেউ অসুস্থ হয়ে পড়েছে, কেউ পাগলের মতো আচরণ করছে, কেউ নাকি রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে এসেছে। এইসব শুনে আমার মাথায় কৌতূহল ঢুকে গেল। আমি ঠিক করলাম, যাই হোক একদিন ওই বাড়ির ভিতরে ঢুকবো। কিন্তু তখনই বুঝিনি এই সিদ্ধান্তটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। পরের দিন দুপুরে আমি গ্রামের মাঠে বসেছিলাম, সাথে ছিল আমরা 3 বন্ধু, সুমন, রাজু আর ইমরান। ওরা ছোটোবেলা থেকে ওই গ্রামে থাকতো, তাই ওই লাল বাড়ির সব গল্প ওদের জানা। আমি মজা করে বললাম, তোরা এত ভয় পাস কেন? একটা ফাঁকা বাড়ি নিয়ে এত ড্রামা? আমার কথা শুনে রাজু একটু চুপ হয়ে গেল, তারপর নিচু গলায় বলল, রাহুল তুই শহরের ছেলে, তুই এসব বিশ্বাস করিস না, কিন্তু আমরা
অনেক কিছু নিজের চোখে দেখেছি রে। আমি হেসে বললাম, কি দেখেছিস? ইমরান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, 2 মাস আগে গ্রামের এক লোক রাতে মদ খেয়ে ওই বাড়ি ঢুকেছিল। সকালে ওকে রাস্তার পাশে পাওয়া যায়। তখনই কাঁপছিল, শুধু একটা কথা বলছিল, ওই জানালার পাশে দাঁড়িয়েছিল। তারপর থেকে লোকটা পাগলের মতো হয়ে গেছে। ওদের কথা শুনে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু আমি সেটা বুঝতে দিলাম না। আমি বললাম, ঠিক আছে, আজ রাতে আমি ওই বাড়িতে ঢুকবো। আমার কথা শুনে 3জন একসাথে চুপ হয়ে গেল। সুমন বলল, পাগল নাকি? রাতের দিকে কেউ ওই দিকে যায়? আমি হেসে বললাম, তোরা গেলেই বুঝবি কিছুই নেই। তারপর বাজি লাগলো, যদি আমি পুরো 1 ঘন্টা ওই বাড়ির ভেতরে থাকতে পারি তাহলে ওরা আমাকে 5,000 টাকা দেবে। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, কিন্তু আমি তখনই বুঝিনি ওই টাকার লোভে আমি এমন কিছু দেখতে চলেছি যেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। সেদিন রাত, সময় প্রায় 10:30। চারদিকে একদম নিস্তব্ধ। দূরে শুধু ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আমরা 4জন টর্চ নিয়ে লাল বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন একটি অস্থির হওয়া শুরু করলো। মনে হচ্ছিল বাড়ির ভিতর থেকে কেউ যেন আমাদের দেখছে। হাওয়া একদম ঠান্ডা হয়ে গেছিল। ভাঙা গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই শব্দটা শুনেই ইমরান ভয়ে পিছে গেল। রাজু বলল, রাহুল, শেষবার জিজ্ঞাসা করছি, যাবি? আমি সাহস দেখিয়ে বললাম, হ্যাঁ, 1 ঘন্টার পর বের হব। সুমন আমাকে একটা টর্চ দিল, তারপর বলল, যদি কিছু অদ্ভুত লাগে সাথে সাথে বের হয়ে আসিস। আমি হেসে বললাম, ভূত এসে সেলফি তুলবে, তাদের দেখব। ওরা কেউ হাসলো না। আমি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে গেলাম, আর ওরা বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র ছিল। টর্চের আলো ফেলতে দেয়ালে পুরানো দাগগুলো ভেসে উঠে লাগলো। হঠাৎ হাঁটার শব্দ এলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম, কান খাড়া করে আবার শুনতে লাগলাম। কয়েক সেকেন্ড চুপ থাকার পর আবার সেই শব্দটা কানে এলো। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে হাঁটছে আর সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমি তখন একদম চুপ করে দাঁড়িয়ে, হাতে টর্চ, কিন্তু হাত কাঁপছিল এতটাই যে আমি আলো ঠিক মতো ধরতে পারছিলাম না। উপর থেকে আবার সেই শব্দ। মনে হচ্ছিল কেউ খালি পায়ে হাঁটছে, ধীরে ধীরে সিঁড়ির দিকে নামছে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিছু না, বিড়াল হয়তো, না হয় বাতাসে কিছু নড়ছে। কিন্তু আমার ভয়েতে বুকের ভিতরটা তখন ধক ধক শুরু হতে লাগলো। হঠাৎ বাইরে থেকে সুমনের গলার আওয়াজ শুনতে পেলাম, রাহুল, ঠিক আছিস তো? আমি জোরে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু সত্যি বলতে কিছুই ঠিক ছিল না। আমি সাহস করে সিঁড়ির দিকে টর্চ ধরলাম। পুরনো কাঠের সিঁড়ি, ধুলো জমে পুরো সাদা হয়ে আছে। কিন্তু একটা জিনিস দেখে আমার বুকটা পুরো কেঁপে উঠল। সিঁড়ির ধুলোর উপর একদম পরিষ্কার পায়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছিল কেউ একটু আগে উপর থেকে নিচে নেমে এসেছে। কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার ছিল ওই পায়ের ছাপগুলো একদম ভেজা, যেন কেউ ভিজে পা দিয়ে একদম হাঁটছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলাম। প্রতিটা ধাপে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছিল। উপরে উঠে দেখি একটা লম্বা করিডোর, দুপাশে অনেকগুলো ঘর, সব দরজা আধ খোলা, পুরনো কাঠ আর পচা কাপড়ের গন্ধ। হঠাৎ ডান পাশের একটা ঘর থেকে খুব আস্তে আস্তে একটা শব্দ এলো, কেউ যেন হাসছে। আমার পুরো শরীর জমে গেল। আমি টর্চের আলোয় ওই ঘরের দিকে ফেললাম। দরজাটা একটু নড়ছিল, মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। আমি খুব আস্তে আস্তে দরজার কাছে গেলাম।
তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে খুললাম। ঘরের ভেতরে কেউ ছিল না, শুধু একটা পুরনো কাঠের চেয়ার দুলছিল। আমি ভয়ে পিছিয়ে এলাম। ঠিক তখনই আমার কানের একদম কাছে কেউ খুব আস্তে ফিস করে বলল, তুই এসেছিস? আমি ভয়েতে যেন জমে গেলাম। পেছনে তাকানোর সাহস হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ ঠিক আমার ঘরের কাছে দাঁড়িয়ে আছে। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। হঠাৎ টর্চটা কয়েকবার জ্বলে নিভে গেল। তারপর পুরো করিডোর অন্ধকার হয়ে গেল। আর সেই অন্ধকারের মাঝখান থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। পুরো করিডোর তখন অন্ধকার, আমার টর্চটা তখন বন্ধ। চারপাশে শুধু ঠান্ডা হাওয়া আর ওই কান্না। একটা মেয়ে খুব আস্তে আস্তে কাঁদছে, যেন সে অনেক কষ্টে আছে। আমার বুকের ভেতরটা তখন এমন জোরে ধক ধক করছিল, মনে হচ্ছিল শব্দটা যেন বাইরে থেকে শোনা যাবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দ একটু একটু করে ভেসে আসছে কাছে। আমি তাড়াতাড়ি টর্চে চাপ দিলাম। 2-3 বার মারার পর হঠাৎ আলো জ্বলে উঠল। আর আলো জ্বলতেই আমার সামনে করিডোরের একদম শেষ মাথায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লম্বা চুল, সাদা কাপড়, মুখ নিচের দিকে। ও একদম নড়ছিল না। আমার হাত পা একদম বরফের মতো হয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ওটা মানুষ। কিন্তু তখনই জিনিসটা আস্তে আস্তে মাথা তুলল। আর আমি যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। ওর চোখ দুটো একদম কালো, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, আর মুখের পাশে শুকনো রক্তের মতো দাগ। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ওর মুখে একটি অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপরে 1 সেকেন্ডের মধ্যে ওটা দৌড়ে আমার দিকে আসতে শুরু করলো। আমি জীবনে এত ভয় কখনো পাইনি। আমি চিৎকার করে সিঁড়ির দিকে দৌড়ে গেলাম। পেছন থেকে মনে হচ্ছিল কেউ খুব দ্রুত আমার পেছনে দৌড়াচ্ছে। পুরো বাড়িটা যেন কেঁপে উঠেছিল। আমি নিচে নেমে দরজার দিকে দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গেলাম। টর্চটা হাত থেকে ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে আমি দেখলাম সিঁড়ির উপরে দাঁড়িয়ে ওটা আমার দিকে তাকিয়ে আছে। ওর চুলগুলো মাথার সামনে ঝুলে আছে, কিন্তু চোখ দুটো অন্ধকারের মতো চকচক করছে। তারপর ওই জিনিসটা খুব আস্তে আস্তে একটা কথা বলল, তুই এখান থেকে আর বের হতে পারবি না। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই বাইরে থেকে দরজার জোরে ধাক্কার শব্দ এলো। রাহুল, দরজাটা খোল। সুমন আর রাজুর গলা। আমি উঠে প্রাণপণে দরজাটার দিকে দৌড়ে গেলাম। দরজা খুলে বাইরে বের হয়েই মাটিতে পড়ে গেলাম। বের হয়ে হাঁপাচ্ছিলাম, পুরো শরীরটা ঘামে ভিজে গেছে। সুমন আমাকে ধরে বলল, কি হয়েছে? তোর মুখ এমন সাদা কেন? আমি কাঁপা কাঁপা হাতে বাড়িটার দিকে দেখালাম, কিন্তু ওই বাড়ির উপরে জানালা তখন কেউ দাঁড়িয়েছিল। সাদা কাপড় পরা একটি মেয়ে, আর ও আমাদের দিকে তাকিয়েছিল। আমি তখন মাটিতে বসে হাঁপাচ্ছিলাম। সুমন, রাজু আর ইমরান বারবার জিজ্ঞাসা করছিল, ভিতরে কি দেখেছিস? কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু ওই জানালার দিকে তাকিয়েছিলাম। সাদা কাপড় পরা মেয়েটা তখনই দাঁড়িয়ে একদম চুপচাপ। হঠাৎ ও আস্তে আস্তে হাত তুলল। আমি চিৎকার করে বললাম, ওখানে জানালায়। কিন্তু ওরা 3জন অবাক হয়ে বলল, কোথায়? আমি আবার তাকালাম। জানালাটা পুরো ফাঁকা, কেউ নেই। ইমরান আমার কাঁধে হাত দিয়ে বলল, তুই মনে হয় ভয় পেয়ে ভুল দেখেছিস। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম আমি ভুল দেখিনি। সেদিন রাতে আমি মামার বাড়ি থেকে ফিরে এলাম, কিন্তু তারপর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। রাতে ঘুমালে মনে হয় কেউ আমার ঘরের বাইরে হাঁটছে, ধীরে ধীরে পায়ের শব্দ, কখনো জানালার পাশে
পায়ের ছায়া দেখতে পেতাম। আবার কখনো মনে হতো কেউ আমার নাম ধরে ফিসফিস করে ডাকছে। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ আমার ঘরের দরজায় কেউ যেন আঁচড়াচ্ছিল খড় খড় করে। আমি বিছানায় উঠে বসলাম। পুরো ঘর অন্ধকার, আমার গলা পুরো শুকিয়ে গেছে। আমি সাহস করে বললাম, কে? সাথে সাথে শব্দ বন্ধ হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ড একদম নীরবতা। হঠাৎ আমার বিছানায় নিচে থেকে খুব আস্তে একটা গলা ভেসে এলো, রাহুল। আমার শরীর যেন ভয়ে জমে গেল। আমি নড়তেই পারছিলাম না। গলাটা আবার বলল, আমি একা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে লাইটটা জ্বালালাম। পুরো ঘর ফাঁকা, কেউ নেই। কিন্তু বিছানার নিচেই তাকাতেই দেখি ধুলোর উপর ভেজা পায়ের ছাপ, একদম মানুষের পায়ের মতো। আর সেই ছাপগুলো ধীরে ধীরে বিছানার নিচ থেকে বের হয়ে আমার দরজার দিকে গেছে। আমি আর ওই রাতে এক সেকেন্ডও ঘরে থাকিনি। সকালে সব কথা মামাকে বললাম। মামা অনেকক্ষণ চুপ থাকলো, তারপর নিচু গলায় বলল, তুই ওই লাল বাড়িতে গিয়েছিলিস না? আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কাউকে বলিনি যে আমি ওই বাড়িতে ঢুকেছিলাম। মামার কথা শুনিয়ে আমার বুকটা ধক করে উঠল। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে? মামা তখনই বাইরে তাকিয়েছিল, মুখটা অদ্ভুত সিরিয়াস। মামা কিছুক্ষণ চুপ থাকার পরে আস্তে আস্তে বলল, কারণ ওই বাড়িতে যারা যায় তাদের সাথে এরকমই হয়। আমার গলা শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, ওই মেয়েটা কে? মামা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে গল্পটা বলতে শুরু করলো। অনেক বছর আগে ওই লাল বাড়িতে থাকতো অরিন্দম নামে এক লোক, অনেক টাকার মালিক। তার স্ত্রী মারা যাওয়ার পর সে নিজের একমাত্র মেয়ে মীরাকে নিয়ে ওই বাড়িতে থাকতো। মেয়েটা খুব শান্ত, কারোর সাথে বেশি কথা বলতো না, কিন্তু গ্রামের মানুষ বলতো অরিন্দম লোকটা একটু অদ্ভুত ছিল। রাতের দিকে বাড়ির ভেতরে অদ্ভুত সব কাজ করত। কেউ বলতো সে তন্ত্রমন্ত্র করত, আবার কেউ বলতো সে মৃত মানুষের আত্মা নিয়ে কিছু তো করতো। প্রথমে কেউ এসব বিশ্বাস করেনি, কিন্তু এক রাতে পুরো গ্রামের মানুষ এক ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। চিৎকারটা এসেছিল ওই লাল বাড়ি দিয়ে। লোকজন দৌড়ে গিয়েছিল, কিন্তু বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। পরের দিন সকালে দরজা ভাঙা হয়। তারপর যেটা দেখা গিয়েছিল সেটা আজও গ্রামের বুড়ো লোকেরাও ভুলতে পারেনি। পুরো বাড়ি এলোমেলো, দেয়ালে রক্তের দাগ, ঘরের জিনিসপত্র ভাঙা, কিন্তু বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। শুধু উপরে ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, ওকে থামানো যায়নি। আর মীরার ঘরের মেঝেতে পাওয়া গিয়েছিল ছোট ছোট পায়ের ছাপ, ঠিক যেরকমই ছাপ নিজের ঘরে দেখছিলাম। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, তাহলে মীরা মারা গেছে? মামা ধীরে ধীরে মাথা নাড়ল। কে জানে, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে ওই রাতে কিছু একটা ভুল হয়েছিল। তারপর থেকে মীরার আত্মা ওই বাড়িতে আটকে আছে। আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করলাম মামা কথা বলতে বলতে একবারও আমার চোখের দিকে তাকাচ্ছে না, ও শুধু দরজাটার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মামা? খুব আস্তে আস্তে বলল, রাহুল, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? আমার বুকের ভেতর যেন সব থেমে গেল। ধীরে ধীরে আমি পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ঘর একদম ফাঁকা। আমি হাত ছেড়ে বাঁচলাম। ভাবলাম মামা হয়তো আমাকে ভয় দেখাচ্ছে, কিন্তু তারপর দেখলাম মামার মুখ পুরো সাদা হয়ে গেছে। ও এখানে আমার পিছনের দিকে তাকিয়ে আছে। আমি কাঁপা গলায় বললাম, কি হয়েছে মামা? মামা খুব আস্তে আস্তে বলল, ও ঠিক তোর পেছনে ছিল। আমার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঘরের লাইটটা একবার জ্বলে নিভে উঠল। পুরো ঘরে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পচা ভেজা কাপড়ের মতো গন্ধ। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম মেঝেতে আবার ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে, কেন যেন কেউ ভিজে পা দিয়ে হাঁটছে, আর সেই ছাপগুলো আমার দিকে আসছে। মামা চিৎকার করে বলল, দৌড়া! আমি আর কিছু না ভেবেই দরজার দিকে দৌড়ে গেলাম। ঠিক তখনই আমার কানের পাশে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো।
আর একটা মেয়ের গলা ফিসফিস করে বলল, তুই কেন এসেছিলিস? আমি পেছনে থেকে তাকিয়ে বাইরে বের হয়ে গেলাম। মামাও আমার পেছনে দাঁড়িয়ে এলো। আমরা দুজন উঠোনে এসে হাঁপাচ্ছিলাম। হঠাৎ ঘরের ভেতর থেকে ধাম দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। আমরা দুজন একসাথে তাকালাম। ঘরের জানালার কাঁচের ওপাশ থেকে একটা মুখ দেখা যাচ্ছিল, ফ্যাকাশে সাদা মুখ, কালো চোখ, আর সেই মুখটা ধীরে ধীরে হাসছিল। মামা কাঁপা গলায় বলল, ও তোর সাথে চলে এসেছে। আমি অবাক হয়ে বললাম, মানে? মামা বলল, যে একবার লাল বাড়িতে যায় ও তাকে ছাড়ে না। সেদিনের পর থেকে আমি আর একা থাকতে পারতাম না। যেখানে যেতাম মনে হতো কেউ আমাকে দেখছে। রাতে ঘুমানোর মধ্যে দরজায় আঁচড়ানোর শব্দ শুনতাম। মাঝে মাঝে মোবাইলে নিজের ছবি তুললে পেছনে সাদা ছায়ার মতো কিছু দেখা যেত। একদিন ভয়ে আমি গ্রামের পুরনো মসজিদে হুজুরের কাছে গিয়েছিলাম। সে আমার সব কথা শুনে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমাকে ওই মেয়েটা আকর্ষণ করে আছে, তোমাকে কিছু কাটান করতে হবে। কাটান করলে ওই মেয়েটা পুরোপুরি তোমাকে ছেড়ে দেবে। কাটানটা করতে হবে ঠিক রাত 12টায় শ্মশানে। তা হুজুরের কথার মতো ঠিক রাত 12টা আমি আর হুজুর শ্মশানে গেলাম। যাওয়ার পরে হুজুর আমাকে শ্মশানের ঠিক মাঝখানে বসিয়ে দিল। দেওয়ার পরে চারদিকে ব্যারিকেড দিয়ে দিল। দেওয়ার পরেও হুজুর মন্ত্র পড়তে শুরু করলো। অস্বাভাবিক ব্যাপার, সে মেয়ের আত্মাটা ওই ব্যারিকেডের ভিতরে ঢুকতে পারছিল না। বাইরে থেকে চিৎকার করছে, বলে, ওকে ছেড়ে দে, ও আমার, ওকে তুই ছেড়ে দে। তারপর হুজুর অনেক মন্ত্র পড়ার পরে আমার হাতে একটি তাবিজ দিয়ে দিল। তাবিজ দেওয়ার পরে সেই আত্মাটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। আর হুজুর আমাকে বলেছিল যে 3 দিন ঘর থেকে বাইরে বার হতে বারণ করেছিল। 3 দিনের পরে সব ঠিক হয়ে যাবে। আর এই তাবিজটা যতদিন তোমার হাতে আছে ও আত্মা তোমাকে কিচ্ছু করতে পারবে না। এখনও সেই তাবিজটা আমার হাতে আছে। আর আমি মামার বাড়িতে 3 দিন পরে চলে এসেছিলাম। তাহলে এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন দাবাতে ভুলো না। এবং কমেন্টে বলতে ভুলো না যে এই গল্পটি কোন পার্টটা তোমার সবথেকে ভালো লেগেছে আর সবথেকে ভয়ঙ্কর লেগেছে। আর তোমাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা যদি বা ঘটে থাকে তাহলে আমাকে কমেন্টে বলো। বা তোমাদের পরিবারের ঝাড়কের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে ভুলো না।